শুভ সন্ধ্যা সবাইকে। আজ 19 জুন বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, সরকারি চাকরি আর বংশের অধিকার নয়, পিতার মৃত্যুর পর পুত্রের চাকরি নয়, সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়। জ্বলছে মধ্যপ্রাচ্য, ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র, হাসপাতাল লক্ষ্য করে হামলা ইরানের। ইরানের দিকে হাত বাড়ালে ট্রাম্পকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের। রাস্তা এখনো জলের তলায়, নৌকায় বর্ষা বকরিহাওর একাদশ খণ্ডের মানুষের। কাঠিগোড়ায় জনতার হাতে আটক 11টি পাথর বোঝাই ওভারলোডেড লরি ছেড়ে দিল পুলিশ। বন বিভাগ ও প্রশাসনের ভূমিকায় স্থানীয় জনমনে বাড়ছে ক্ষোভ। বিভৎস অবস্থায় ভাঙা শেরখান সড়কের একাংশ, চরম দুর্ভোগে দুই রাজ্যের মানুষ। সিংলাচড়ায় ভগ্ন কালভার্টের জন্য দুর্ভোগ, ঝুঁকি নিয়ে চলাচল মানুষের। এবং সর্বশেষ খবরটি হলো, চুনাপাথর সিন্ডিকেট নাকি বেহাল মেরামত, তদন্তেই মিলবে উত্তর, বললেন মন্ত্রী কৌশিক। এবারে শুনুন বিস্তারিত খবর। পিতার মৃত্যুর পর পুত্রের চাকরি নয়, সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়। বাবা সরকারি চাকরি করতেন, চাকরিরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। এরপর তার পুত্র সরকারি চাকরির জন্য আবেদন করেন, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই ঘটনায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, সহানুভূতির বশবর্তী হয়ে চাকরি পাওয়া কোনো অধিকার নয়। এই রায় অনেককে অবাক করেছে। আদালত জানিয়েছে, সহানুভূতির বশবর্তী হয়ে কেবলমাত্র সেই সব ব্যক্তিকেই চাকরি দেওয়া উচিত যারা পরিবার চালানোর জন্য সংগ্রাম করছেন। এই মামলার আবেদনকারী রবি কুমার জেফের বাবা সেন্ট্রাল এক্সাইজ বিভাগের প্রধান কমিশনার ছিলেন। 2015 সালের আগস্ট মাসে তার মৃত্যু হয়। এরপর রবি সিজিএসসি এবং সেন্ট্রাল এক্সাইজ রাজস্থানের সহানুভূতির বশবর্তী হয়ে চাকরির জন্য আবেদন করেন, কিন্তু বিভাগীয় কমিটি তার আবেদন খারিজ করে দেয়। সূত্রের খবর, মোট 19 জন এই ধরনের চাকরির জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে 3 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। রবির আবেদন খারিজ হওয়ার কারণ হলো তার বাবার রেখে যাওয়া বিপুল সম্পত্তি। তার বাবা 2টি বাংলো, 33 একর জমি এবং প্রতি মাসে 85,000 টাকা পেনশন রেখে গেছেন, যা পরিবারের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। পরবর্তী খবর, জ্বলছে মধ্যপ্রাচ্য, ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র, হাসপাতাল লক্ষ্য করে হামলা ইরানের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ রূপ নিচ্ছে। সপ্তম দিনের মাথায় এসে ইরান ও ইসরায়েলের সংঘর্ষ পৌঁছেছে এক বিপজ্জনক মোড়ে। আজ সকালে ইসরায়েল ইরানের খন্ডাম হেভি ওয়াটার নিউক্লিয়ার ফ্যাসিলিটির আশেপাশে টার্গেটেড স্ট্রাইক চালায়। তার পাল্টা জবাবে তেহরান ইসরায়েলের বৃহত্তম দক্ষিণাঞ্চলীয় হাসপাতাল সুরুকো মেডিকেল সেন্টারে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের চূড়া একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অংশে আছড়ে পড়ায় সকাল থেকেই দেশ জুড়ে বাঁচতে থাকে সতর্কতা সাইরেন। আতঙ্কে মানুষ ছুটে যায় বাংকারে। এই অবস্থায় শান্তির সম্ভাবনা কার্যত ম্লান। ইসরায়েল যে পরমাণু স্থাপনাগুলিকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে, তার মধ্যে রয়েছে খন্ডাব ও আরাক। আর সেই দুই এলাকাতেই বর্তমানে সিভিল ইভাকুয়েশনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ইরান যে সোরোকা মেডিকেল সেন্টারকে নিশানা করেছে, তা বিশুদ্ধ প্রতিশোধের বার্তা বলেই মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরপর হামলা, একের পর এক টার্গেট আর সরাসরি বেসামরিক পরিকাঠামোয় আঘাত, সব মিলিয়ে স্পষ্ট এই লড়াই আর সীমিত নেই। এখন প্রশ্ন একটাই, বিশ্ব কি এক নতুন যুদ্ধযুগে প্রবেশ করতে চলেছে? বিশ্ববাসী তাকিয়ে আছে সমাধানের পথে নাকি ধ্বংসের দিকে? পরবর্তী খবর, ইরানের দিকে হাত বাড়াবেন না, পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে। আমেরিকাকে প্রচ্ছন্নভাবে এভাবে হুঁশিয়ারি দিয়ে রাখলো রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠরা ইরান ইসরায়েল সংঘর্ষে আমেরিকাকে নিরস্ত থাকার পরামর্শ দিয়েছেন। বলেছেন, ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের বুকে যেন আঘাত না করে আমেরিকা। এতে পরমাণু যুদ্ধের বিপর্যয় ঘটে যেতে পারে। প্রসঙ্গত, ইরানের অধিকাংশ পরমাণু কেন্দ্রে বিজ্ঞান, প্রযুক্তি ও নির্মাণগত কৌশলে সাহায্য করে থাকে রাশিয়া। গত জানুয়ারি মাসে এ সংক্রান্ত একটি কৌশলগত চুক্তি হয়েছিল দু দেশের মধ্যে। সেই দিক থেকে রাশিয়া খুবই ঘনিষ্ঠ বন্ধু দেশ তেহরান সরকারের। ভ্লাদিমির পুতিন অবশ্য দাবি করেছেন, আমেরিকা কথা দিয়েছে তারা রাশিয়ার প্রযুক্তিতে চলা ইরানি পারমাণবিক কেন্দ্রগুলিতে কোনো বোমা বর্ষণ করবে না, কারণ সেই কেন্দ্রগুলিতে অনেক রুশ পরমাণু বিজ্ঞানী ও কারিগরি কৌশলী কাজ করেন। সেই দিক থেকে রাশিয়ার উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। রুশ উপবিদেশমন্ত্রী সার্গেই রিয়াবকোভ বলেছেন, রাশিয়া আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে তারা যেন এই সংঘর্ষের মধ্যে না জড়ায় এবং ইরানে প্রত্যক্ষভাবে হামলা না করে। এতে এই পশ্চিম এশীয় অঞ্চলের গোটা পরিস্থিতি বিগড়ে যেতে পারে। মার্কিন মদতপুষ্ট ইসরায়েলি হানা বিশ্বে পরমাণু বিপর্যয় ডেকে আনতে পারে।
রুশ প্রেসিডেন্ট পুতিন এর মধ্যে ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার বার্তাও দিয়েছেন। তিনি পরামর্শ দিয়ে বলেন, মস্কো দুদেশের মধ্যে শান্তি বজায় রাখার বিষয়ে পদক্ষেপে প্রস্তুত, যাতে ইরানও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালাতে পারে এবং ইসরায়েলেরও নিরাপত্তা বিঘ্নিত না হয়। উল্লেখ্য, ইরানের মতো ইসরায়েলের সঙ্গেও ক্রেমলিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যদিও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সেই মধুর সম্পর্কে অনেকটাই মরচে পড়েছে। আন্তর্জাতিক সংবাদ প্রতিনিধিদের সামনে পুতিন বলেন, এটা খুবই স্পর্শকাতর বিষয়, যদিও আমার মনে হয় সমাধানেরও পথ খোলা আছে। তাকে প্রশ্ন করা হয়, ইসরায়েল যদি ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খুমেনিকে খুন করে তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে? এর কোনো জবাব না দিয়ে পুতিন জানান, আমি এ ধরনের সম্ভাবনা নিয়ে আলোচনাতেই রাজি নই। তিনি জানান, রাশিয়ার প্রস্তাব ইরান, ইসরায়েল ও আমেরিকার কাছে পাঠানো হয়েছে। আমরা কারোর উপর কিছু চাপিয়ে দিতে রাজি নই, তবে সহজে বলতে চাই আমরা সমাধানের পথ দেখতে পাচ্ছি, যদিও সবকিছু নির্ভর করছে ওই দেশগুলি, বিশেষত ইরান ও ইসরায়েলের উপর। এদিকে পুতিন ঘনিষ্ঠ উপবিদেশমন্ত্রী রিয়াবকুভ জানিয়ে দিয়েছেন, যদি ট্রাম্প তেহরানের পরমাণু কেন্দ্রে বোমা বর্ষণ করেন তাহলে রাশিয়াও চুপ করে হাত কুটিয়ে বসে থাকবে না, ইরান ইসরায়েল যুদ্ধে রাশিয়াও যোগ দেবে। তার কথায় চুপ করে দেখতে থাকবো, ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে কোনো প্রকার সামরিক সাহায্য দেওয়া কিংবা দেওয়ার চিন্তা ভাবনাও যেন না করে আমেরিকা। তিনি বলেন, আমেরিকার এই ঝামেলা থেকে নিজেকে দূরে রাখাই উচিত। পরবর্তী খবর, শ্রীভূমি জেলার সিংলাচড়া গ্রাম পঞ্চায়েতের আওতাধীন আবাদি বস্তি নেপালি বস্তি শ্রীরামপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তায় অবস্থিত কালবাটের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। দীর্ঘ ৩ বছর ধরে কালবারটি ভগ্ন অবস্থায় থাকলেও এটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জনগণের অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শত শত মানুষ, ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এই কালভার্ট দিয়ে চলাচল করেন, কিন্তু কালভার্টের ভেঙে পড়া অংশ, গভীর গর্ত এবং শক্তি হারানো কাঠামোর কারণে এটি এখন কার্যত একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। একাধিকবার সিংলাচড়া জিপির পঞ্চায়েত প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আবাদি বস্তি গ্রামের মানুষের প্রশ্ন হলো, বর্তমান সরকার যেখানে পঞ্চায়েতের মাধ্যমে কোটি কোটি টাকা উন্নয়ন খাতে ব্যয় করছে, কিন্তু এখানে একটি ভগ্ন কালভার্ট মেরামত করতে এত অনীহা কেন? স্থানীয়রা মনে করছেন পঞ্চায়েত প্রতিনিধিদের অযোগ্যতা ও উদাসীনতাই এজন্য দায়ী। এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, স্থানীয় বিধায়ক বিজয় মালাকার সহ বিভাগীয় আধিকারিকদের হস্তক্ষেপ কামনা করেছেন। শীঘ্রই ভগ্ন কালভার্টটি সংস্কার করে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সুগম করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। পরবর্তী খবর, চুনাপাথর সিন্ডিকেট নাকি বেহাল মেরামত, তদন্তে মিলবে উত্তর, বললেন মন্ত্রী কৌশিক। গভীর রাত, ঘুমন্ত বরাক উপত্যকা যখন নিস্তব্ধ অন্ধকারে ডেকে, তখনই আচমকা বিকট শব্দে কেঁপে উঠল ভাঙ্গারপাড়ের হারাং নদীর উপর নির্মিত সেতু। মঙ্গলবার রাত 2টা নাগাদ হারাং নদীর সেতু আচমকা ভেঙে পড়ল। মুহূর্তে দুটি ওভারলোডেড ডাম্পার সোজা নদীতে। মাত্র কয়েক সপ্তাহ আগেই 68 লক্ষ টাকা ব্যয়ে মেরামত হয়েছিল সেতুটি। তারপর যান চলাচল চালু হতে না হতেই এমন বিপর্যয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিল, কাদের গাফিলতিতে এই ঘটনা? বেহাল মেরামত নাকি বহুল আলোচিত চুনাপাথর সিন্ডিকেটের বাড়াবাড়ি? সূত্র জানাচ্ছে, সেতুর উপর দিয়ে যাওয়া 2 ডাম্পারের প্রত্যেকটিতেই ছিল 70 টনেরও বেশি চুনাপাথর, অথচ বিভাগীয় তথ্য মতে সেতুর ভার বহন ক্ষমতা 40 টনের বেশি নয়। তাহলে প্রায় দ্বিগুণ ওজন নিয়ে এই গাড়িগুলি পার হলো কিভাবে? কে অনুমতি দিল? রাস্তায় নজরদারি কোথায়? মেরামতের পর কি কোনো লোড টেস্ট হয়েছিল? প্রশাসনের নীরবতাই এখন বড় প্রশ্ন চিহ্ন হয়ে উঠেছে। এই সেতুই গত কয়েক মাস ধরে ছিল বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের মধ্যে একমাত্র কার্যকরী সংযোগ পথ। কারণ কাটিগড়ার গেমন ব্রিজ বেশ কিছুদিন ধরে মেরামতের জন্য বন্ধ। এবার সেই বিকল্প রাস্তাটিও যখন হঠাৎ ভেঙে পড়ল, তখন স্বাভাবিকভাবেই বরাকবাসীর মনে প্রশ্ন, তবে কি আবারও বিচ্ছিন্ন হয়ে পড়ল উপত্যকা? মন্ত্রী কৌশিক রায় যদিও আশ্বাস দিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রয়োজনে বেইলি ব্রিজ অর্থাৎ এক ধরনের বহনযোগ্য প্রি ফেব্রিকেট ট্রাস্ট ব্রিজ বোঝানো হবে। ইতিমধ্যে NHIDCL এর অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। কাজ কবে শুরু হবে তা খতিয়ে দেখা চলছে। পাশাপাশি ছোট যানবাহনের জন্য বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে, জানান মন্ত্রী। তবে ঘটনাকে ঘিরে জনমনে ঘোরাফেরা করছে বিভিন্ন প্রশ্ন। মানুষ জানতে চাইছেন, প্রায় দ্বিগুণ ওজন নিয়ে গাড়ি কিভাবে পার হলো, যেখানে ওজন সীমা নির্দিষ্ট ছিল? কয়েক সপ্তাহ আগেই যে সেতুর মেরামত হয়েছিল তা কি আদৌ টেকসই ছিল?
চুনাপাথর সিন্ডিকেটের সঙ্গে কি কোনো প্রশাসনিক আতাত আছে? মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন, জেলা কমিশনারকে দিয়ে তদন্ত করানো হবে, পাশাপাশি পিডব্লিউডির তরফে পৃথক তদন্ত হবে। কি ছিল গাড়ির উপর তা দেখতে হবে। সীমা লঙ্ঘন করে কিভাবে ওই গাড়ি সেতু পার হলো, এই ভাষাতেই প্রশ্ন তুলেছেন তিনি নিজেই। স্থানীয়দের একাংশের দাবি, এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবৈধ চুনাপাথর পাচার চক্রের ঘাঁটি। প্রশাসনের নাকের ডগায় রাতের অন্ধকারে ওভারলোডেড গাড়ি চলাচল করে, অথচ ঘটনাটি চোখে পড়ে না সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের, নাকি ইচ্ছে করেই তা না দেখার বান। এখন দেখার, সত্যি কি কোনো দোষী খুঁজে বের হবে, নাকি বরাবরের মতো তদন্ত জুড়ে যাবে অন্ধকার প্রশাসনিক করিডোরে। তবে এই দুর্ঘটনা একটি বার্তা দিয়ে গেল, বরাক উপত্যকার পরিকাঠামো আজও কতটা অনির্ভরযোগ্য। বলে গেল, এই সেতুদোষ শুধু ইস্পাত সিমেন্টের নয়, ভেঙে পড়েছে প্রশাসনিক সদিচ্ছাও। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।